এখানে তার দাদা তাকে শেখাচ্ছে যে কিভাবে স্নাইপার রাইফেলের এক গুলিতে লক্ষ্যবস্তু ভেদ করে টার্গেটকে উড়িয়ে দিতে হয়। তবে এটা একটা অতীতের দৃশ্য। বর্তমান সময়টা এখন 1942 সাল, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেই ছোট্ট ভ্যাসিলি এখন এক তরুণ যুবক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই পর্যায়ে এসে হিটলারের নেতৃত্বে জার্মান সৈন্যবাহিনী সব জায়গায় আধিপত্য বিস্তার করে ফেলেছে। তাই এখন তারা ভ্যাসিলিদের স্টালিনগ্রাড শহরটা দখল করতে চাচ্ছে, এবং এই শহরটা দখল করে নিতে পারলেই জার্মানরা পুরো রাশিয়ার উপর দখল নিতে পারবে। এই কারণেই নিজের দেশকে বাঁচাতে প্রেসিডেন্টের আহ্বানে দেশের বিভিন্ন কোণা কোণা থেকে তরুণ যুবকের এখন যুদ্ধে জয়েন করছে। তো ভ্যাসিলিও এখন একটা ট্রেনে করে রাশিয়ান রেড আর্মির হয়ে জার্মানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে। এই ট্রেনে ভ্যাসিলির মতো আরো অনেক সৈন্য আছে। তাছাড়া রাশিয়ার অনেক সাধারণ মানুষও ছিল সেখানে। তো ওই সাধারণ মানুষদের মধ্যে তানিয়া চোরনোভা নামের একটা মেয়েকে দেখে ভ্যাসিলির দৃষ্টি আটকে যায়। তবে সে মেয়েটার দিকে বেশিক্ষণ তাকায় না, কারণ তাকে তো যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে। তাই কোনো নারীর সৌন্দর্য এখন আটকে গেলে কোনোভাবেই চলবে না। তো যাই হোক, মাঝপথে ট্রেনের অন্যান্য সাধারণ যাত্রীরা নেমে যায় এবং ভ্যাসিলিদের নিয়ে যাওয়া হয় একটা নদীর তীরে, যেখানে চারিদিকে তখন যুদ্ধের দামামা বেজে চলেছে। এরপর ওই নদী পার করার উদ্দেশ্যে ভ্যাসিলিদের তাড়াহুড়া করে নৌকায় তুলে দেওয়া হয়, কারণ যেভাবেই হোক পৌঁছাতে হবে অপর পাশে। তবে মাঝ নদীতে যাওয়ার পরে হঠাৎ করে জার্মান সেনাবাহিনীরা তাদের ওপর অতর্কিতভাবে হামলা করে দেয়। একের পর এক মারা যেতে থাকে নিরস্ত্র তরুণ রাশিয়ান সেনারা। বোমার আঘাতে ডুবে যেতে থাকে নৌকাগুলো। এসব দেখে ভয় পেয়ে অনেক রাশিয়ান সেনা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নৌকা থেকে লাফিয়ে পড়ার সাথে সাথেই তাদের সিনিয়ররা তাদেরকে গুলি করে মেরে ফেলে এবং সবাইকে উদ্দেশ্য করে বলে, কেউ যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করো তাহলে তোমাদের অবস্থাও ঠিক একই রকম হবে। তো যাই হোক, অনেক কষ্টে ভ্যাসিলি সহ আরো অনেক সৈন্য নদীর অপর প্রান্তে এসে পৌঁছায় এবং পৌঁছানো মাত্রই সেখানে সবার হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। রাশিয়ান সৈন্যদের কাছে তখন অস্ত্রের খুব অভাব ছিল, এজন্য প্রতি দুইজনকে একটা রাইফেল দেওয়া হতো এবং বলা হয় যার কাছে রাইফেল আছে সে মারা গেলে অপরজন যেন সেই অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ চালিয়ে যায়। অপরদিকে জার্মান সৈন্যদের কাছে আছে সাজোয়া বাহন সহ ভারী সব অস্ত্রশস্ত্র। তাই এখানে জার্মান সেনাবাহিনীদের বিরুদ্ধে লড়াই করাটা একরকম সুইসাইড করার সমান। এটা জেনেও কমান্ডারেরা ভ্যাসিলিদেরকে শহরের মধ্যে জার্মান সেনাবাহিনীদের সঙ্গে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দেয়। নিশ্চিত মৃত্যু এবং পরাজয় জেনেও তরুণ সেনারা সামনের দিকে এগোতে থাকে। ভ্যাসিলিও অনেকের মতো অস্ত্র পায় না এবং খালি হাতেই সে শত্রুদের সীমানায় ঢুকে পজিশন নিতে থাকে। তবে পরিণতি যেমনই হবার কথা তেমনটাই হয়। জার্মান সৈন্যদের আক্রমণের মুখে পড়ে রেড আর্মি অর্থাৎ ভ্যাসিলিদের দলের সবাই একে একে মৃত্যুবরণ করতে থাকে এবং এমন দৃশ্য দেখে কয়েকজন সেখান থেকে পালিয়ে যেতে চায়। তবে পেছনে থাকা সিনিয়র কমান্ডারেরা তাদেরকে গুলি করে সাথে সাথেই মেরে ফেলে এবং সবাইকে যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য করে। তাই অবস্থা বেগতিক দেখে ভ্যাসিলি একটা পানির ফোয়ারার মধ্যে পড়ে থাকা শত শত লাশের ভেতরে আশ্রয় নেয়। মুহূর্তের মধ্যেই পুরো জায়গাটা একটা মৃত্যুপুরীতে পরিণত হয়। তবে কিছু সময় বাদেই একজন সৈন্য সেখান থেকে একটা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জার্মান সৈন্যরা সেই গাড়িটিকে লক্ষ্য করে গুলি করলে গাড়িটা উল্টে যায় এবং সেটার ভেতর থেকে ড্যানিলভ নামের একজন রাশিয়ান সৈন্য বেরিয়ে আসে এবং এরপর সে ওই ফোয়ারার মধ্যে পড়ে থাকা লাশগুলোর মধ্যে এসে মৃত মানুষের ভান করে লুকিয়ে পড়ে, অর্থাৎ যেখানে আগে থেকেই ভ্যাসিলি লুকিয়েছিল। তবে লোকটি বুঝতে পারেনি এখানে অন্য কেউ এখনো বেঁচে আছে। তো যাই হোক, এর কিছুক্ষণ বাদেই সেখানে কয়েকজন জার্মান সেনা আসে আর ওই পড়ে থাকা লাশগুলোর উপর এলোপাথারি গুলি করতে থাকে যাতে সেখানে কেউ বেঁচে না থাকে। তবে সৌভাগ্যক্রমে সেখানে থাকা ভ্যাসিলি এবং ড্যানিলভ দুজনেই বেঁচে যায়। জার্মান সেনারা সেখান থেকে চলে গেলেই ড্যানিলভ একটা বন্দুক কুড়িয়ে নেয় এবং তাক করে জার্মান সৈন্যদের মারার চেষ্টা করে। তবে গুলি ছোড়ার জন্য ট্রিগার চাপ দিলেও বন্দুক থেকে কোনো গুলি বের হয় না। এটা দেখে পাশে থাকা ভ্যাসিলি তার হাত থেকে বন্দুকটি নিয়ে নেয় এবং তার পকেটে থাকা গুলি ভরে বন্দুকটা লোড করে নেয়। এরপর সে বোমা বিস্ফোরণের আওয়াজ হবার সাথে সাথেই সেখানে থাকা কয়েকজন জার্মান সৈন্যকে চোখের পলকেই গুলি করে মেরে ফেলে এবং ভ্যাসিলির এমন নৈপুণ্যতা দেখে ড্যানিলভ অনেক অবাক হয়ে যায়। তো যাই হোক, এরপর জার্মান সৈন্যরা সেখান থেকে চলে গেলে ড্যানিলভ আবারও তার ক্যাম্পে ফিরে আসে। এরপর সেখানকার নেতৃত্বে থাকা জেনারেল একটা জরুরি মিটিং এর আয়োজন করে। সে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাদের সৈন্যরা আস্তে আস্তে তাদের মনোবল হারিয়ে ফেলছে, আর এভাবে চলতে থাকলে খুব দ্রুতই আমরা পরাজয় বরণ করব। তাই তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য আমাদেরকে কিছু একটা করা উচিত। তখন সেখানে থাকা ড্যানিলভ জানায় যে সৈন্যদের মনোবল ফিরিয়ে আনতে হলে আমাদের উচিত কিছু বাহাদুর সৈন্যের বীরত্বের গল্প পেপার আর ম্যাগাজিনে প্রকাশ করা, যাতে অন্য সৈন্যরা সেগুলো পড়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। তখন জেনারেল তাকে জিজ্ঞাসা করে, তোমার সন্ধানে এমন কোনো বাহাদুর সৈন্য আছে? তখন ড্যানিলভ ভ্যাসিলির কথা বলে আর জানায় যে ভ্যাসিলি মাত্র 5টা গুলি দিয়ে একেবারে 5 জন জার্মান সৈন্যকে আমার চোখের সামনে মেরে ফেলেছিল। এসব শুনে জেনারেল ভ্যাসিলির এই বীরত্বগাথা পত্রপত্রিকায় প্রকাশ করার অনুমতি দিয়ে দেয় এবং এরপরেই শহরের প্রতিটা অলিতে গলিতে ভ্যাসিলির এমন দুঃসাহসিক কাজ সম্পর্কে সবাই জেনে যায়। সেই সাথে ভ্যাসিলি এবং ড্যানিলভ দুইজনকেই প্রমোশনও দিয়ে দেওয়া হয়। এরপর থেকে ড্যানিলভ ভ্যাসিলিকে নিয়ে প্রতিদিন আর্টিকেল লেখা শুরু করে এবং যেখানে সে তার প্রতিদিন জার্মান সৈন্য মারার সংখ্যা এবং সেগুলোর গল্প ছাপা হতো।
এতে এখন স্নাইপার ইউনিটের ভ্যাসিলি জার্মানদের কাছে হয়ে ওঠে এক সাক্ষাৎ যমদূত। রাশিয়ান সৈন্যবাহিনী এবং সাধারণ জনগণের মাঝে তার প্রশংসা চলতে থাকে ব্যাপকভাবে। একদিন ভ্যাসিলি তার স্নাইপার রাইফেল নিয়ে দূর থেকে শত্রুপক্ষের উপর কড়া নজরদারি করছিল। ঠিক তখন সেখানে সাশা নামের একটা ছোট্ট ছেলে এসে উপস্থিত হয়। ছোট্ট সাশা পত্রিকায় দেখা হিরো অর্থাৎ ভ্যাসিলির মুখোমুখি হয়ে বেশ খুশি হয়। সাশা ভ্যাসিলিকে সেই রাতে তার বাড়িতেও নিয়ে যায়। সে পাশেই একটা গ্রামে তার মায়ের সাথে বাস করত। সাশার মাও ভ্যাসিলিকে দেখে বেশ আনন্দিত হয় এবং অনেক খাতির যত্ন করে। তবে কিছুক্ষণের মধ্যে কেউ একজন দরজায় কড়া নাড়ে এবং দেখা যায় ভ্যাসিলিকে খুঁজতে খুঁজতে ড্যানিলভ সেখানে চলে এসেছে। ড্যানিলভ সেখানে এসে ভ্যাসিলিকে বলে, তুমি তো গোটা রাশিয়ার মানুষের কাছে একজন হিরো হয়ে উঠেছ, তাই তোমারও উচিত এখন এসব মানুষের উদ্দেশ্যে কিছু লেখালেখি করা। তবে তাদের দুজনের কথাবার্তার মাঝে হঠাৎ সেখানে একটা মেয়ে চলে আসে এবং এই মেয়েটাই ছিল সেই তানিয়া। অর্থাৎ গল্পের একেবারে শুরুতে ভ্যাসিলি যাকে ট্রেনে দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিল সে ছিল মূলত সাশার বড় বোন এবং সেও এখন রাশিয়ান আর্মিতে জয়েন করেছে। তবে তানিয়াকে দেখে ভ্যাসিলি এবং ড্যানিলভের এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে বোঝা যাচ্ছিল যে তাদের দুজনেরই তানিয়াকে বেশ ভালো লেগেছে। ভ্যাসিলি নিজেকে কন্ট্রোল করে নিলেও ড্যানিলভ যেন তানিয়ার দিক থেকে চোখই ফেরাতে পারছিল না। তো যাই হোক, তানিয়া একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে এবং সে জার্মান ভাষা বুঝতে পারত। তাই ড্যানিলভ তানিয়ার সেফটির কথা চিন্তা করে তাকে ইন্টেলিজেন্স সেক্টরে পাঠিয়ে দেয় আর বলে, কোনো জার্মান সৈন্যকে ধরে আনলে তুমি তাদের কথা বুঝে সেগুলো আমাদেরকে বলবে। এখানে মূলত ড্যানিলভ চাচ্ছিল না তানিয়া বন্দুক হাতে নিয়ে অন্যদের মতো যুদ্ধ করুক। তবে তানিয়ার খুব ইচ্ছে ছিল যে সে বন্দুক হাতে নিয়ে জার্মানদেরকে মারবে, কারণ এই জার্মানদের হাতেই তার বাবা মারা গিয়েছিল। তবে সিনিয়র অফিসার আদেশ করায় তাকে বাধ্য হয়ে ইন্টেলিজেন্স সেক্টরে জয়েন করতে হয়। এদিকে দেখা যায় জার্মান সেনাদের ক্যাম্পে মেজর কনিক নামের একজন দুর্ধর্ষ স্নাইপার এসে উপস্থিত হয়েছে। মূলত ভ্যাসিলির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং সে একাই অনেক জার্মান সেনাকে মেরে ফেলতো। তাই তাকে থামাতে জার্মান ড্রাইভার মেজর কনিককে কাজে লাগাবে, কারণ মেজর কনিকের নিশানা কখনো ভুল হতো না। সে এর আগেও অনেকবার যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং বিপরীত দলের অনেক সৈন্যকে দূর থেকে লুকিয়ে থেকেই মেরে ফেলেছে। মেজর কনিকের প্রধান উদ্দেশ্যই ছিল ভ্যাসিলিকে হত্যা করা। তো যাই হোক, এর পরদিন ভ্যাসিলি তার এক সহযোগীকে নিয়ে প্রতিদিনের মতোই জার্মান সেনাদের খোঁজে বের হয় আর একটা ভাঙাচোরা বিল্ডিং এর সামনে আসলে হঠাৎ সে ওই বিল্ডিং এর মধ্যে একটা মানুষের মাথা দেখতে পায় এবং সে তার হেলমেট বরাবর গুলি করে তাকে মেরে ফেলে। এরপর তারা যাকে মেরেছে তার ডেড বডি খোঁজার জন্য ওই বিল্ডিং এর মধ্যে চলে যায়। তাছাড়া তারা দেখতে চাচ্ছিল যে এখানে আর কোনো জার্মান সৈন্য আছে কিনা। তবে বিল্ডিং এর মধ্যে গিয়ে দেখে তারা আসলে যাকে গুলি করেছিল সে কোনো মানুষ নয়, বরং একটা পুতুল। এবং এটা দেখে ভ্যাসিলি বুঝে যায় যে তারা জার্মান সৈন্যদের পেতে রাখা ফাঁদে আটকা পড়েছে এবং এর কিছুক্ষণ পরেই কয়েকটা প্লেন এসে সেই জায়গাটাকে বোমা মেরে উড়িয়ে দিতে থাকে। এটা দেখে ভ্যাসিলির সহযোদ্ধারা অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর তখনই দূর থেকে ওত পেতে থাকা কনিক নামের সেই স্নাইপার তাকে মাথায় গুলি করে। মূলত কনিক ভ্যাসিলিকে মারার জন্য এমন ফাঁদ পেতে রেখেছিল। তবে এবারের মতো ভ্যাসিলি কোনো মতে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। এই ঘটনার পর ভ্যাসিলি আর্মি হেডকোয়ার্টারে গেলে ড্যানিলভের সাথে তার দেখা হয় এবং সে ড্যানিলভকে জানায় যে জার্মানদের সাথে একটা দুর্ধর্ষ স্নাইপার রয়েছে এবং সে আজকে আমাকে প্রায় মেরেই ফেলেছিল। তখন ড্যানিলভ তাকে জানায় যে জার্মানদের ওই স্নাইপারের নাম কনিক এবং সে জার্মানির সব থেকে ভালো স্নাইপার। এরপর ড্যানিলভ ভ্যাসিলিকে কুলুকুভ নামের একজন স্নাইপারের সাথে পরিচয় করিয়ে দেয়। এই কুলুকভ মূলত একসময় সেই মেজর কনিকের কাছ থেকেই স্নাইপিং ট্রেনিং নিয়েছিল, তাই সে কনিকের মুভমেন্ট খুব ভালো করে বুঝতে পারবে এবং তাকে মারতে সাহায্য করবে। তো যাই হোক, এদিকে আবার দেখা যায় যে সে মেজর কনিক সাশা নামের সে ছোট্ট ছেলেটাকে দিয়ে জুতো পালিশ করাচ্ছে। আসলে সাশা বিভিন্ন আর্মি ক্যাম্পে ঘুরে ঘুরে সৈন্যদের জুতো পালিশ করত এবং সে বয়সে অনেক ছোট হওয়ায় জার্মান এবং রাশিয়ান দুদলেরই আর্মি ক্যাম্পে অনায়াসে ঢুকে যেতে পারত। তো সাশার মুখে মেজর কনিক এবার ভ্যাসিলির কথা শুনে এবং বুঝে যায় যে সাশা ভ্যাসিলিকে অনেক পছন্দও করে। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে সাশার কাছ থেকে ভ্যাসিলির অনেক তথ্য নিয়ে নেয় এবং সাশাকে বলে, তুমি এখন থেকে নিয়মিত আমাকে ভ্যাসিলির খবর এনে দিবে এবং বিনিময়ে আমি তোমাকে অনেক ভালো ভালো খাবার এবং চকলেট দিব। আর এভাবেই সে সাশাকে হাত করে নেয়। তো যাই হোক, এদিকে দেখা যায় ভ্যাসিলিকে সেখানকার কমান্ডাররা মিলে সংবর্ধনা দিচ্ছে এবং তাকে নিয়ে প্রেস কনফারেন্স হচ্ছে, কারণ সে একাই জার্মান সৈন্য ঘাঁটিতে ভয় ঢুকিয়ে দিয়েছে। অপরদিকে তানিয়া এখন ইন্টেলিজেন্স সেক্টরে অন্য সবার সাথে কাজ করছে এবং ড্যানিলভও সবসময় চেষ্টা করছে তানিয়াকে নিজের প্রেমের ফাঁদে ফেলার জন্য। তাই সে সবসময় এখন তানিয়ার আশেপাশে ঘুরঘুর করে। তবে তানিয়া কিন্তু ড্যানিলভকে মোটেই পছন্দ করতো না এবং সে সবসময় চাইতো বন্দুক হাতে নিয়ে যুদ্ধের ময়দানে অন্য সকলের সাথে যুদ্ধ করবে এবং সেই ব্যাপারটা ড্যানিলভকেও বেশ কয়েকবার জানায়। তো যাই হোক, পরের দিন ভ্যাসিলি তার সহকারী স্নাইপার কুলুকভ সহ আরো একজনকে নিয়ে জার্মান সেনাদের খুঁজতে বের হয় আর একটা পরিত্যক্ত বিল্ডিং এ অবস্থান নিয়ে তারা কনিকের জন্য অপেক্ষা করে, কারণ তাদের কাছে আগে থেকেই খবর ছিল যে মেজর কনিক হয়তো এখানে আশেপাশেই আছে। তবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরেও ভ্যাসিলি কনিকের দেখা পায় না, তাই সে দূর থেকে গুলি করে জার্মান সৈন্যদের একটা কমিউনিকেশন কেবল ছিঁড়ে দেয়। মূলত এই তারের মাধ্যমে জার্মানরা একে অপরের সঙ্গে যোগাযোগ করত। এবার অপেক্ষা করতে থাকে, কোনো না কোনো জার্মান সেনা নিশ্চয়ই এই তার জোড়া লাগাতে আসবে
এবং ঠিক তেমনটাই হয়। পিঠে তার বেঁধে একজন জার্মান সৈন্য সেখানে আসলে ভ্যাসিলি তাকে হেডশট দিয়ে মেরে ফেলে। তবে এরই মধ্যে ভ্যাসিলির একজন সহযোগীকে জার্মানিরা বন্দী করে নিয়ে যায়। এরপর কনিক ওই সৈন্যটার কাছ থেকে ভ্যাসিলির লোকেশন জানতে চায়, কিন্তু সৈন্যটা কিছুতেই মুখ খোলে না। এতে কনিক একটা বুদ্ধি বের করে। সে ভ্যাসিলির ওই সহযোগীকে জার্মানিদের ড্রেস পরিয়ে তার পিঠে কেবল বেঁধে দিয়ে সেই জায়গায় ছিঁড়ে যাওয়া তার মেরামত করার জন্য পাঠিয়ে দেয়, কারণ সে জানতো ভ্যাসিলি হয়তো সেখানেই তাক করে রেখেছে এবং এবার ভ্যাসিলি গুলি করা মাত্রই সে ভ্যাসিলির লোকেশন জেনে যাবে। এবং ঠিক তেমনটাই হয়। ভ্যাসিলি না বুঝে তার সহযোদ্ধাকেই গুলি করে মেরে ফেলে। তবে ভ্যাসিলি এবার বুঝে যায় এখানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে, তা না হলে বারবার ওই একই জায়গায় কেউ তার ঠিক করতে আসতো না। তাই তারা নিজেদের জায়গা পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। আর কুলুকভ যখন ওই বিল্ডিং এর ফাটলের মধ্য দিয়ে লাফ দিয়ে ওই পাশে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই কনিক তাকে রানিং হেডশট দেয়। আর ভ্যাসিলি কোনো মতে সেখানেই লুকিয়ে পড়ে। চোখের সামনেই নিজের প্রিয় সহযোগীকে মারা যেতে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। এরপর সে আবারও ক্যাম্পে ফিরে আসে এবং ড্যানিলভকে বলে, তুমি দয়া করে দেশবাসীর কাছে আমাকে একজন হিরো সাজানো বন্ধ করো, কারণ কনিক আমার চেয়েও অনেক ভালো একজন স্নাইপার। সে আজকে আমার চোখের সামনেই কুলুকভকে রানিং হেডশট দিয়ে মেরে ফেলেছে, তাই তার দক্ষতার সামনে আমার দক্ষতা তো কিছুই নয় এবং আমি কখনোই মেজর কনিকের সাথে পেরে উঠব না। তখন ড্যানিলভ তাকে শান্ত হতে বলে এবং জানায় যে সে মেজর কনিকের তথ্য এবং মুভমেন্ট জানার একটা গোপন পথ খুঁজে পেয়েছে এবং এবার সে নিশ্চয়ই সফল হবে। তবে কি করে এই কাজ সম্ভব হবে সে ব্যাপারে সে ভ্যাসিলিকে কিছুই জানায় না। তো যাই হোক, এবার ড্যানিলভ ভ্যাসিলিকে জানায় যে তুমি দয়া করে আমার একটা কাজ করে দাও। আমি দেখেছি তানিয়া তোমার কথা বেশ শোনে, তাই তুমি তানিয়াকে রিকোয়েস্ট করো যেন সে এই হেডকোয়ার্টার ছেড়ে বাইরে বের না হয়। ড্যানিলভের কথা মতো ভ্যাসিলি তানিয়াকে বোঝাতে যায়, কিন্তু তানিয়া কাঁদতে কাঁদতে বলে সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায় এবং জার্মানদের সঙ্গে সামনাসামনি যুদ্ধ করতে চায়। তার মুখে এসব শুনে ভ্যাসিলি তাকে আর কিছুই বলে না এবং তার কাছে থাকা একটা স্নাইপার রাইফেল তানিয়ার হাতে দিয়ে বলে, এটা তোমার কাছে রেখে দাও, হয়তো কখনো কাজে লাগবে। এদিকে দেখা যায় কনিক আবারও সাশার সাথে কথা বলছে এবং তাকে কিছু চকলেট দিয়ে তার কাছে জানতে চায় যে ভ্যাসিলি ঠিক কোন পথ দিয়ে বাইরে বের হয়। চকলেটের লোভে সাশা ও কনিককে ভ্যাসিলির বের হবার লোকেশন বলে দেয়। আসলে এখানে সাশা ভ্যাসিলি বা রাশিয়ান আর্মিদের সাথে বিশ্বাসঘাতকতা করছিল না, সে মূলত ড্যানিলভের কথা মতো মেজর কনিককে ইচ্ছা করেই ভুল তথ্য সরবরাহ করছিল। তবে ভ্যাসিলি কিন্তু জানতো না যে ড্যানিলভ সাশাকে ব্যবহার করে কনিকের অবস্থানের খোঁজ খবর নিচ্ছে। সে শুধু ড্যানিলভের কথা মতোই কাজ করে যাচ্ছিল। তো যাই হোক, পরের দিন যখন ভ্যাসিলি আবারও বাইরে বের হয় তখন আগে থেকেই মেজর কনিক তার জন্য ওত পেতে বসেছিল। এদিকে ভ্যাসিলিও জানতো যে কনিক সেখানেই অপেক্ষা করবে, তাই সে বুদ্ধি খাটিয়ে কনিককে ফাঁদে ফেলতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত একসময় ভ্যাসিলি এবং তার সহযোগী কনিকের ফাঁদে পড়ে যায় এবং কনিক ভ্যাসিলির এক সহযোগীকে সেখানেই মেরে ফেলে। তবে ভ্যাসিলি কোনো মতে একটা কংক্রিটের পেছনে লুকিয়ে পড়ে এবং তার হাতের বন্দুকটাও দূরে পড়ে যায়। এবার ভ্যাসিলি পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে, কারণ এখন ওখান থেকে সরলেই সে নির্ঘাত কনিকের গুলিতে মারা পড়বে। ভ্যাসিলি একটা দড়ি দিয়ে বন্দুকটা টেনে আনার চেষ্টা করে, কিন্তু কনিক দূর থেকে গুলি করে সেই দড়িটাকে কেটে ফেলে। এদিকে ভ্যাসিলির এভাবে কোণঠাসা হয়ে পড়ার খবর তখন হেডকোয়ার্টারে পৌঁছে যায়। তানিয়া এবং ড্যানিলভ এই খবর শুনে বেশ চিন্তিত হয়ে পড়ে। তখন তানিয়া বলে, আমি ভ্যাসিলিকে বাঁচাতে যাব। এই কথা শুনে ড্যানিলভ অনেক অবাক হয়ে যায় এবং নানানভাবে তানিয়াকে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে তানিয়া কারোর কোনো কথাই শোনে না এবং একটা পাইপের সাহায্যে অনেক কষ্টে ভ্যাসিলির কাছে যুদ্ধক্ষেত্রে গিয়ে পৌঁছায়। তবে তাকে দেখেই ভ্যাসিলি চিৎকার করে বলে যে ওইখান থেকে আর একটুও নড়বে না, নইলে কনিক এখনই তোমার মাথার খুলি উড়িয়ে দেবে। তবে সৌভাগ্যক্রমে তানিয়া তখন তার পাশে একটা কাচের টুকরা পড়ে থাকতে দেখে এবং সেটা রিফ্লেকশন সে কনিকের চোখের উপর ফেলতে সক্ষম হয়। এতে বেচারা কনিক তার দিশা হারিয়ে ফেলে এবং এই সুযোগে ভ্যাসিলি তার বন্দুক হাতে তুলে নেয় এবং কনিককে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কনিক মারা না গেলেও গুলিটা তার হাতে লাগে এবং সে আহত হয়। আর সাথে সাথেই কনিক সেখান থেকে পালিয়ে যায় এবং ফিরে গিয়ে কনিক আবারও সাশার সাথে দেখা করে, কারণ এবার সাশার উপর তার একটু সন্দেহ হচ্ছে, কারণ সে ভাবে সাশা হয়তো তাকে সঠিক কোনো ইনফরমেশন দিচ্ছে না। তো যাই হোক, এদিকে ক্যাম্পে ফিরে এসে তানিয়া সহ বাকি সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে, কারণ তারা কনিককে আহত করে নিজেদের প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে পেরেছে। তাছাড়া তানিয়া এবং ভ্যাসিলি দুজনে তখন কিছুটা আলাদা সময় কাটায়, কারণ তানিয়া ধীরে ধীরে ভ্যাসিলিকে অনেক ভালোবেসে ফেলেছে। তো যাই হোক, ওই দিন রাতেই তানিয়া লুকিয়ে আবারও ভ্যাসিলির সাথে দেখা করতে আসে। জায়গা স্বল্পতার কারণে সেখানে সৈনিকেরা গাদাগাদি করে একসঙ্গে ঘুমাচ্ছিল। তবে অন্য কারো তোয়াক্কা না করেই তানিয়া সেখানে ভ্যাসিলির সাথে অন্তরঙ্গ হয়ে যায় এবং আস্তে আস্তে দুজনের বুকের মধ্যে চাপা ভালোবাসা প্রকাশ পেতে শুরু করে। এদিকে ড্যানিলভ সাশার মাধ্যমে জেনে যায় গতরাতে তানিয়া ভ্যাসিলির সাথে ক্যাম্পে দেখা করেছিল এবং এটা শুনে তার হৃদয়টা ভেঙে দু টুকরো হয়ে যায়, কারণ তানিয়াকেও সে ভীষণ ভালোবাসতো। তো কিছুক্ষণ বাদেই ড্যানিলভের কাছে ভ্যাসিলি আসে এবং বলে, এত কিছুর পরেও আমি মেজর কনিককে মারতে পারিনি, তাই আমার মনে হয় আমাকে দিয়ে আর হবে না। তবে ড্যানিলভের বুকে তখনও প্রেমের আগুন দাও দাও করে জ্বলছে, কারণ তার ভালোবাসার মানুষ তানিয়া এখন ভ্যাসিলিকেই মন দিয়ে বসে আছে। তো যাই হোক, ড্যানিলভ তখন সেখানে সাশাকে নিয়ে আসে এবং ভ্যাসিলিকে দেখিয়ে বলে যে সাশা আমাদের হয়ে কাজ করছে এবং কনিকের সব খবর আমাকে এনে দেয়। তবে এই কথা শুনে ভ্যাসিলি একটু রাগ করে, কারণ কনিক সাশার ব্যাপারে সত্যিটা জেনে গেলে তাকে মেরে ফেলতে একবারও ভাববে না। নিজেদের স্বার্থের কারণে ছোট্ট এই বাচ্চাটার জীবন ঝুঁকির মুখে ফেলার কারণে ভ্যাসিলি ড্যানিলভকে অনেক কথা শোনায়, কিন্তু তখন ড্যানিলভ বলে যে
সাশা নিজ ইচ্ছাতেই দেশপ্রেমের কারণে এমনটি করছে। তো যাই হোক, এরপর সাশা তাদেরকে জানায় যে সে জানে মেজর কনিক কাল কোথায় অবস্থান করবে এবং সে ভ্যাসিলিকে রাতের বেলাতেই সেখানে নিয়ে যায়, যাতে ভ্যাসিলি আগে থেকেই তার পজিশন নিতে পারে। ভ্যাসিলি সেখানে অনেকগুলো মৃতদেহের মধ্যে গিয়ে বন্দুক তাক করে শুয়ে থাকে, যাতে তাকে কেউ শনাক্ত করতে না পারে, এবং সে ওইখানে মেজর কনিকের আসার জন্য অপেক্ষা করতে থাকে। তবে গত কয়েকদিন রাতে সে ঠিকমতো ঘুমাতে না পারার কারণে ভ্যাসিলির চোখটা ঘুমে লেগে আসে এবং সে কিছু সময়ের জন্য সেখানে ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখনই মেজর কনিক তার স্কোপের রিফ্লেকশন দেখে ফেলে এবং বোঝা যায় যে ভ্যাসিলি এখানেই কোথাও আছে। তাই সে ভ্যাসিলিকে মারার জন্য গুলি করতে যায়, কিন্তু তখনই হঠাৎ সেখানে একটা চোর চলে আসে। মানে সে মৃতদেহের শরীর থেকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করত। ওই চোরটা ভ্যাসিলির কাছে থাকা জিনিসপত্রও চুরি করে নেয়। চোরটাকে দেখে মেজর কনিক বাইরে বেরিয়ে আসে এবং তার কাছে থাকা সব জিনিসপত্র বাজেয়াপ্ত করে। জার্মান সেনাপ্রধান ওই জিনিসপত্রগুলোর মাঝে ভ্যাসিলির আইডি কার্ডও খুঁজে পায়, আর এতে প্রমাণিত হয় যে ভ্যাসিলি ওই যুদ্ধের ময়দানে মরে পড়ে আছে। তাই তারা সবাই মনে করে অবশেষে ভ্যাসিলি মারা গিয়েছে, কিন্তু কনিক এতে সম্মতি দেয় না আর বলে হয়তো ভ্যাসিলি এখনো বেঁচে আছে। তবে সেনাপ্রধান তার কথা শোনে না এবং বলে এই চোরটা ভ্যাসিলির মৃতদেহ থেকেই তো তার আইডি কার্ডটা চুরি করেছে। তো যাই হোক, এরপরে জার্মান সেনারা ভ্যাসিলির মৃত্যু খবর পত্রপত্রিকা থেকে শুরু করে সব জায়গায় ছাপিয়ে দেয়, যাতে জার্মান সেনারা জানতে পারে যে ভ্যাসিলি মারা গিয়েছে। এরপর কনিক সাশার সাথে আবারও দেখা করে, তবে ভ্যাসিলির মৃত্যু খবর শুনে সাশা অনেক কান্নায় ভেঙে পড়ে। তবে কনিক তাকে জানায়, আমি নিজ হাতে এখনো ভ্যাসিলিকে মারিনি, তাই আমি পরের দিন একটা স্টেশনে অপেক্ষা করব এবং তুমি দেখো ভ্যাসিলিও ঠিকই সেখানে থাকবে। আসলে কনিক জানতো সাশা রাশিয়ান আর্মিদের হয়ে কাজ করছে, তাই সে চাইছে এই খবরটা যেন সাশা ভ্যাসিলিকে গিয়ে বলে দেয়। তো যাই হোক, এদিকে রাশিয়ান আর্মি ক্যাম্পেও ততক্ষণে ভ্যাসিলির মৃত্যু খবর ছড়িয়ে পড়েছে। তবে খবরটা শুনে ড্যানিলভের বেশ ভালোই লাগে, কারণ সে এখন নির্দ্বিধায় তানিয়াকে ভালোবাসতে পারবে। তাই সে তানিয়ার কাছে গিয়ে তাকে নানানভাবে সান্ত্বনা দিতে থাকে এবং নিজে রেডি হয় ভ্যাসিলির মতো একজন মহান বীর সৈনিকের মৃত্যু খবর ছাপানোর উদ্দেশ্যে, যাতে পুরো দেশবাসী এই খবরটা জানতে পারে। কারণ সেও ভেবেছিল ভ্যাসিলি আর বেঁচে নেই, কিন্তু তখনই হঠাৎ সেখানে ভ্যাসিলি এসে উপস্থিত হয়, যেটা দেখে সেখানকার সবাই ভীষণ অবাক হয়ে পড়ে। তখন ভ্যাসিলি সবাইকে ওই ঘটনা খুলে বলে যে কিভাবে সে বন্দুক হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছিল এবং চোরটা তাকে মৃত ভেবে তার পকেট থেকে সবকিছু বের করে নিয়ে গিয়েছে। তো যাই হোক, তানিয়া তো ভেবেই নিয়েছিল যে ভ্যাসিলি মারা গিয়েছে, তাই ভালোবাসার মানুষটাকে আবারও একবার জীবিত পেয়ে সে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং ভ্যাসিলিকে জড়িয়ে ধরে। তবে বেচারা ড্যানিলভ আবার দূর থেকে লুকিয়ে লুকিয়ে সব দেখে ফেলে এবং চোখের সামনেই ভালোবাসার মানুষটিকে অন্য কারোর বুকে মাথা রাখতে দেখে একেবারে পাগলের মতো হয়ে যায় এবং সে এবার ভ্যাসিলির উপর প্রচন্ড ক্ষেপে যায়। তাই সে হেডকোয়ার্টারে ফিরে এসে ভ্যাসিলির বিপক্ষে অনেক খারাপ কথা লিখতে শুরু করে এবং সবার চোখে তাকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করে। মানে এতদিন তো সে ভ্যাসিলির বীরত্বের কথা ছাপিয়ে ভ্যাসিলিকে হিরো বানিয়ে এসেছে, এবার সে সবার চোখে ভ্যাসিলিকে খারাপ বানিয়ে দিতে চায়। তো যাই হোক, পরের দিন দেখা যায় মেজর কনিক এবার সাশাকে নিয়ে সেই স্টেশনে চলে এসেছে, যেখানে সে থাকার কথা বলেছিল সাশার কাছে। তবে সেখানে এসে সে সাশাকে খুবই নিস্ত্রিংসভাবে মেরে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে, কারণ সে তো জানতো যে সাশা ভ্যাসিলিদের হয়ে কাজ করছে। আর সেখানে আগে থেকেই লুকিয়ে থাকা তানিয়া এবং ভ্যাসিলি এটা দেখে ফেলে। চোখের সামনে নিজের ভাইয়ের এমন করুণ মৃত্যু দেখে তানিয়া নিজেকে সামলাতে পারে না, কিন্তু ভ্যাসিলি তাকে সান্ত্বনা দেয় আর বলে যে মেজর কনিক এখন এটাই চায় যে আমরা ইমোশনাল হয়ে যাই এবং সাশার কাছে চলে যায়, ওখানে যেতেই সে আমাদেরকে মেরে ফেলবে। এরপর ভ্যাসিলি তানিয়াকে জানায়, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও এবং তাকে সাশার মৃত্যু খবর জানিয়ে দাও। আমি কথা দিচ্ছি সাশার হত্যার প্রতিশোধ আমি নিজ হাতে নিব। ভ্যাসিলির এই কথা শুনে রাগান্বিত তানিয়া চোখ মুছতে মুছতে বাড়ির উদ্দেশ্যে ছুটতে শুরু করে। তখন চারিদিকে জার্মান সেনাদের ছোড়া গোলাবারুদে পুরো শহরটাই যেন তছনছ হয়ে যাচ্ছিল। অনেক কষ্টে তানিয়া বাড়িতে গিয়ে পৌঁছায় এবং তার সাথে সাথে ড্যানিলভও সেখানে গিয়ে পৌঁছায়। নিজের ছেলের মৃত্যু খবর শুনে সাশার মা একেবারেই বাকরুদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এরপর ড্যানিলভ তানিয়া আর তার মাকে সেখান থেকে অনেক দূরে পাঠাতে চায়, কারণ জার্মানদের আক্রমণ এখন অনেক বেড়ে গিয়েছে, তাই এখানে থাকলে তারা মারা পড়বে। তানিয়া এবং তার মা ড্যানিলভকে বিদায় জানিয়ে অনেকটা দূর এগিয়ে যায়। চারিদিকে তখন বোমার বিস্ফোরণ এবং একের পর এক লাশের সারি। হঠাৎ এ সময় জার্মানদের ছোড়া একটা গোলার আঘাতে প্রচন্ড আহত হয়ে তানিয়া মাটিতে লুটিয়ে পড়ে এবং তার পেটের ভেতর থেকে অনবরত রক্ত বের হতে থাকে এবং সে মারাত্মকভাবে আহত হয়। তার এই অবস্থা দেখে মেডিকেল টিম দ্রুত তাকে একটা নৌকায় তুলে দেয়। তো যাই হোক, এদিকে ভ্যাসিলি তখন কনিককে মারার জন্য একটা জায়গায় ওত পেতে বসে আছে, কিন্তু কিছুক্ষণ বাদেই আশ্চর্যজনকভাবে সেখানে ড্যানিলভও চলে আসে। আসলে সে জানতে পেরেছে যে তানিয়া জার্মানদের বোমার আঘাতে মারা গিয়েছে এবং সে ভ্যাসিলির কাছে এসে বলে তানিয়া মারা গিয়েছে। তানিয়া মারা যাওয়ার সংবাদে তারা দুজনেই বেশ ভেঙে পড়ে এবং এক পর্যায়ে ড্যানিলভ বলে ওঠে, আমি দেখিয়ে দিচ্ছি মেজর কনিক কোথায় আছে। এই বলে সে আড়াল থেকে উঠে দাঁড়িয়ে পড়ে এবং দূরে ওত পেতে থাকা মেজর কনিক তখনই এক গুলিতে ড্যানিলভকে মেরে ফেলে। মূলত এখানে কনিক ভেবেছিল যে সে হয়তো ভ্যাসিলিকে মেরে ফেলেছে, তাই এবার সে ভ্যাসিলির লাশ দেখার জন্য সেদিকে এগিয়ে আসে। তবে সে বাইরে আসতেই বুঝে যায় যে ভ্যাসিলি এখনো মারা যায়নি এবং সে এখনো ভ্যাসিলির নিশানাতেই রয়েছে। আর ঠিক তখনই
ভ্যাসিলি মেজর কোনিকের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে এবং অবশেষে ভ্যাসিলি আর মেজর কোনিকের মধ্যকার স্নাইপার যুদ্ধ এখানেই শেষ হয়। ফাইনালি 2 মাস পরে 1943 সালের ফেব্রুয়ারিতে জার্মানরা এই শহরে নিজেদের হার মেনে নেয় এবং রাশিয়ানরা যুদ্ধে জয়লাভ করে। তবে যুদ্ধ শেষে ভ্যাসিলি তানিয়ার কাছ থেকে একটা চিঠি পায়। তানিয়া একটা হাসপাতালে তখনও চিকিৎসাধীন অবস্থায় ছিল, আর ভ্যাসিলি সেটা জানতে পেরে ওই হাসপাতালে চলে যায় এবং অবশেষে আবারও তানিয়াকে খুঁজে পায়। যুদ্ধ শেষে ভ্যাসিলি সেখানকার একটা টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় এবং বাকি জীবন সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবেই কাজ করে, আর সেই সাথে তানিয়াকে নিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করে। পরবর্তীতে স্টালিনগ্রাদের এই যুদ্ধে ভ্যাসিলিকে বীরের মর্যাদাও দেওয়া হয়েছিল। সে যে বন্দুকটা দিয়ে যুদ্ধ করেছিল সেই বন্দুকটা এখনও রেখে দেওয়া হয়েছে স্টালিনগ্রাদের ওয়ার মিউজিয়ামে।